বাংলাদেশের সবচাইতে নিরাপদ, সবচাইতে সুরক্ষিত জায়গা বলা হয় ক্যান্টনমেন্টকে। এই ক্যান্টনমেন্টের ভিতরে এরকম একটা আহমে জাহেলিয়াতের যে যুগে যেরকম বর্বর যে মানে আপনার কারাগার গুলো ছিল, ঠিক সেরকম একটি কারাগার, নির্যাতনের টর্চার সেল এই যুগে 2024 সালে এসে মানে এরকম একটা অবস্থা আমরা দেখতে পাবো, এটা তো কল্পনার বাইরে। তো এরকম একটা টর্চার সেল কোথায়? সেনাবাহিনীর নিয়ন্ত্রিত জায়গায়। এখন আমি যদি প্রশ্ন করি, এটা কি সেনা প্রধান তৎকালীন যিনি দায়িত্বে ছিলেন তিনি জানতেন না যে ভারত যদি আমাদের এই শক্তিগুলোকে আলাদা করতে পারে, আমাদের মধ্যে বড় ধরনের একটা ফ্যাকশন, একটা বিভাজন তৈরি করতে পারে, তাহলে ভারতীয় যে পরিকল্পনা এটি খুব সহজে তারা এই বাংলাদেশে আবার বাস্তবায়ন করবে এবং আমরা প্রত্যেকেই বিপদে পড়বো। আমরা প্রত্যেকে আবার ওই আয়না করে আমাদের জায়গা হয়তো খুব দ্রুত হতে যাচ্ছে বলে আমার কাছে একটা আশঙ্কা হচ্ছে যে আমরা যতক্ষণ ঐক্যবদ্ধ থাকবো, আমরা যতক্ষণ আমাদের ইউনিটি ধরে রাখবো, আমাদের এই বন্ডিংটা ঠিক রাখবো, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই পরিকল্পনা ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না। বন্ধুরা, পাকিস্তানিদের বক্তব্য যে আমরা না খেয়ে থাকবো বা আমরা ঘাস খেয়ে বেঁচে থাকবো, তবুও আমরা অস্ত্রকে কিনবো, পারমাণবিক অস্ত্রকে তৈরি করে যাব। তো অপরদিকে আবার পূর্ব পাকিস্তানিদের বক্তব্য যে আমাদের দেশ যাক ভাড়বে, আমাদের দেশে যাই কিছু হয়ে যাক না কেন, ভারত বিরোধিতা আমরা ছাড়বো না। বর্তমান সময়ে যে ব্যক্তিটির কথাগুলো শুনলেন, ইনি তো প্রথম থেকে এখনো পর্যন্ত ভারত বিরোধিতায় সবার আগেই থাকে। ইনি সবকিছুতে ভারতের হাতে দেখতে পান। ভারত থাকুক বা না থাকুক, তাতেও কিন্তু ভারতকে জোরপূর্বক টেনে আনা হয়। এখন এই মুহূর্তে এই দেশের সরকার যে টলমলে হয়ে গেছে, কেননা এখনো পর্যন্ত আপনারা জানেন যে আমেরিকার তরফ থেকে বলে দেওয়া হয়েছে আমরা কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে এখনো শেখ হাসিনাকেই মানি, মানে তাদের নিয়ম অনুসারে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো অপরদিকে আবার অন্তর্বর্তী সরকার 1 মাস হয়ে যাওয়ার পরে সেই সরকার প্রতিটা জায়গায় থেকে হাত পাততে শুরু করে দিয়েছে, কেননা দেশ চালানোর জন্য পয়সা নেই, দেশের মানুষকে শান্তি দেবার মতো সঠিক নিয়ম কানুন নেই। দেশের মানুষ দুবেলা দুমুঠো শেখ হাসিনার আমলতে খেতে পাচ্ছিল, বাট এই টাইমে এসেও খেতে পাচ্ছে না। বিভিন্ন জায়গায় বড় বড় কথা হলো, সমস্ত জায়গায় সব সেক্টরে পিছিয়ে পড়ছে, দেশের অর্থনীতি পিছনে পড়ে গেছে, তার উপর মাথার পর রয়েছে ঋণ, একের পর এক দেশ তাদের দেশ থেকে পালিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় এই সমস্ত ভারত বিরোধিতাকারী ব্যক্তি বলুন বা ভারত নিন্দাকারী বুদ্ধিজীবীগুলো বলুন, তারাও সবকিছুতে ভারতের হাত দেখতে পায়। আচ্ছা, এই 1 মাসে তো ভারত আর কোথাও নেই, তাহলে কেন এই 1 মাসে সবকিছুকে রিকভার করতে পারছেন না? হিসেব মতন সবকিছু তো ঠিক হয়ে যাওয়া উচিত। তো অপরদিকে আবার এই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস প্রথমে ডিম ছিল, ভারতের কাছে টাকা ছিল, এখন আবার ভারতের কাছে চাইছে আলু, লঙ্কা, পেঁয়াজ। আশা করি বুঝতেই পারছেন। যেটা বন্ধুরা, ভারত বিরোধিতাকারীরা কি বলছে অবশ্যই একবার আপনারা শেষ পর্যন্ত দেখে শুনে নিন, তাহলে বুঝতে পারবেন যে এরা ভারতকে কেন ডাকে। এখন আসুন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা, এটি নিয়ে আসলে আমি বক্তব্য দিতে চাচ্ছিলাম না, তারপরেও বেশ কয়েকটি বিষয় নিয়ে আসলে আমাদের কথা বলতেই হচ্ছে এবং বলতে হবে। দেখেন, এর আগে আমরা যদি আয়নাঘর থেকে একটু সামনের দিকে আগাই, যেমন আয়নাঘর, এই আয়নাঘরটি কোথায় ছিল? হ্যাঁ, আয়নাঘর বিভিন্ন জায়গায় রয়েছে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু মোটা দাগে জনগণের কাছে আয়নাঘর মানে ওই ডিজিএফ এর যে হেডকোয়ার্টার, ওই হেডকোয়ার্টারে যে আয়নাঘর, অর্থাৎ যে গোপন কারাগার, সেই কারাগারে যাদেরকে আটক রাখা হয়েছিল, বন্দী রাখা হয়েছিল বছরের পর বছর, সেটাকেই জনগণ কিন্তু মোটা দাগে ধরে নেয় আয়নাঘর। এখন আমার প্রশ্নটি হচ্ছে, এই যে আয়নাঘর, এটি কোথায় ছিল? বাংলাদেশের সবচাইতে নিরাপদ, সবচাইতে সুরক্ষিত জায়গা বলা হয় ক্যান্টনমেন্টকে। এই ক্যান্টনমেন্টের ভিতরে এরকম একটা আহমে জাহেলিয়াতের যে যুগে যেরকম বর্বর যে মানে আপনার কারাগার গুলো ছিল, ঠিক সেরকম একটি কারাগার, নির্যাতনের টর্চার সেল এই যুগে 2024 সালে এসে মানে এরকম একটা অবস্থা আমরা দেখতে পাবো, এটা তো কল্পনার বাইরে। তো এরকম একটা টর্চার সেল কোথায়? সেনাবাহিনীর নিয়ন্ত্রিত জায়গায়। এখন আমি যদি প্রশ্ন করি, এটা কি সেনা প্রধান তৎকালীন যিনি দায়িত্বে ছিলেন তিনি জানতেন না? ওই সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি যারা ছিলেন তারা কি জানতেন না? তারা যদি জেনে থাকেন, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি হাসিনার মতো তারা প্রত্যেকেই অপরাধী, প্রত্যেকেই অপরাধী, কেউ এই দায় এড়াতে পারে না। দ্বিতীয় প্রশ্ন, তারা যদি না জেনে থাকেন যে তারা এটা জানতেন না, তাদের এটা মানে কি বলে, মানে তারা এটা টোটালি অবগত ছিলেন না, তাহলে তো তাদের এই অদূরদর্শিতা, অবজ্ঞতা, অজ্ঞতা, তাদের এই অদক্ষতার কারণে প্রত্যেকের পদত্যাগ করা উচিত ছিল। এটা একটা বিষয়। আরেকটা বিষয় দেখেন, আমাদের বর্তমান সেনাপ্রধান, তাকে নিয়ে আমি কথা বলতে চাই না, তিনি অবশ্যই দেশপ্রেমিক এবং জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, আমরা স্যালুট জানাই তাকে। তবে একটা কোয়েশ্চেন কিন্তু মোটা দাগে থেকেই যায়, আয়নাঘরের বিষয়টি। এই আয়নাঘরের বিষয়টি কিন্তু কালকেই আসছে, কিংবা ওই 5ই আগস্টের পরে এটা মানে আবির্ভাব হয়েছে বা এটা আমরা উন্মোচিত করেছি, বিষয়টি এমন নয়।
এটি আমাদের ওই তাসনিম খলিল সাহেবের যে নেত্র নিউজ, এই নেত্র নিউজ কিন্তু প্রায় 1-1.5 বছর আগে এটি মানে প্রকাশ করেছেন। ওই সময় অনেকেই কথা বলেছেন, হয়তো বাংলাদেশের গণমাধ্যমগুলো বলার সাহস করে নাই। এখন আমার প্রশ্ন, আমাদের এই বর্তমান সেনাপ্রধান, আমি ওনাকে যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি, উনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে থাকেন, উনার উচিত ছিল দায়িত্ব পাওয়ার পরেই এই আয়না ঘর সম্পর্কে সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের নিউজ, যে ধরনের খবর প্রকাশিত হয়েছে বা প্রচারিত হয়েছে, এটার একটা সুষ্ঠু তদন্ত করার মানে নির্দেশ দেওয়া দরকার ছিল। যে আমি যেহেতু দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান এবং আমার দায়িত্ব আমার বাহিনীকে জুড়ে এরকম একটা মানে ভয়াবহ এটা একটা মানে এলিগেশন, সুতরাং আমি চাই এটির একটি সুষ্ঠু তদন্ত হোক। তিনি কিন্তু সেটা করেন নাই, সে ধরনের বক্তব্য ওনার মুখ থেকে আমরা শুনি নাই। এই জায়গা থেকে আমাদের অনেক অনেক তো যাই হোক, এগুলো মানে আপনি বলেছেন যেখানে যা বড় দাগে যা যা করার কথা ছিল সরকারের অধীনে এবং সেনা প্রধানের জায়গা থেকে, সেখানে অনেক কিছুই করা হয়নি যা আপনার কাছে মনে হচ্ছে সন্দেহের একটি জায়গা তৈরি করছে, এবং সে কারণে আপনি মনে করছেন যে অন্য কোন শক্তির আবির্ভাব হতে পারে কিনা তা আপনার কাছে দিনকে দিন স্পষ্ট হচ্ছে। আমি আসবো, আর 1 মিনিট সময় দেন ব্রাদার। হ্যাঁ, আমি ওখান থেকে আমি সামনে আগাচ্ছি। তো এই বিষয়গুলো ধরেন যে একটা ফেজ গেল, আরেকটা ফেজ যদি আমরা চিন্তা করি, ধরেন দেশ স্বাধীনের পরে সেনাপ্রধান ডাকলেন। আমি আরেকটা কথা বলে রাখি আপনাকে, আপনি যেহেতু আয়নাঘর নামক সেটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, নিঃসন্দেহে বাংলাদেশ সেটি এখনো পর্যন্ত আয়নাঘর একটি বহুল আলোচিত বিষয়। কিন্তু আয়নাঘরের খোঁজ শুধুমাত্র ওই আপনি যার কথা বললেন নেত্র নিউজ তারা করেছে ব্যাপারটা তা নয়। আয়নাঘরের আমি একটা পয়েন্ট ধরিয়ে দিই, আপনাদের অনেকেই হয়তো দেখছেন এবং অনেকে হয়তো জানেন না বা ভুলে গেছেন। আয়নাঘরের আগে, এই গল্পের আগে, অনেক আগে আবু তোহা মোহাম্মদ তাকে কিন্তু পিপল আমরাই কিন্তু তাকে বের করেছিলাম, সেটা কিন্তু আয়নাঘরের অনেক আগে। এবং সেখানে কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছিলাম লোকেশন দিয়ে, একদম ম্যাপ দিয়ে, যে আবু তোহা মোহাম্মদ আদনান ডিজিএফআই এর হেড অফিসের কাছে তাকে রাখা হয়েছে। ঠিক যেদিন আমরা আলোচনাটা করেছিলাম সেদিন বিকেলে তাকে রিলিজ করা হয়েছে। সেটা আয়নাঘরের বহু আগে আমরা করেছিলাম। ডিজিএফআই এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল, এই জিনিসগুলো আমরা অনেক আগেই বাংলাদেশের সর্বপ্রথম মনে হয় উন্মোচিত। আমি যে জায়গায় আসতাম এখনই, যাই হোক, আমি বলছি যে ওনারাও নিউজ প্রকাশ করেছে। এরপরে সবচাইতে বেশি মানে আয়নাঘর সম্পর্কে শোতে আলোচনা হয়েছে আপনার এই ফেস দ্য পিপলে, এটা আমরা অস্বীকার কোনোভাবে করতে পারবো না। বাংলাদেশ ডিজিএফআই এর বিরুদ্ধে কথা বলা কতটা কঠিন ছিল তখন, কিন্তু আমরা সেটাই বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের কোনো গণমাধ্যম যখন কথা বলার ন্যূনতম সাহস করে নাই, তখন কিন্তু সবচাইতে বেশি এই জিনিসটাকে আলোচনায় রেখেছেন একমাত্র আপনি, আপনার যে চ্যানেল ফেস দ্য পিপল। অন্যরা কিন্তু সেইভাবে কেউ কথা বলার সাহস করেন। এবং বাংলাদেশে যারা আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি দীর্ঘদিন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা এই ইস্যুটা নিয়ে রাজপথে আন্দোলন করেছি, কথা বলেছি অনেক ঝুঁকি নিয়ে, আমাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে, জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, তারপরেও কিন্তু আমরা কেউ মানে চুপ হয়ে যায় নাই। আমরা রিমান্ডে নিয়ে আমাদের নানাভাবে নির্যাতন করেছি, আমরা তারপরেও এই ইস্যুটা নিয়ে কথা বলেছি অসংখ্যবার, এবং এটা নিয়ে আন্দোলনও করেছি আমাদের জায়গা থেকে, আমাদের স্বল্প শক্তি নিয়ে। এবং এই ইস্যুটি নিয়ে আমরা একাধিকবার কথা বলেছি আপনার সাথে। আমি একবারে শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমাদের মোটা দাগে যে বিষয়টি আমরা বলতে চাই, দেখেন ভারত এখানে আমাদের রাজনৈতিক দল এবং ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী যে আন্দোলনের শিক্ষার্থীরা রয়েছে, এদের মধ্যে একটা বড় ধরনের ফ্র্যাকশন তৈরি করার, একটা বিভাজন তৈরি করার চেষ্টা ব্যাপকভাবে চালাচ্ছে। এবং এই জায়গায় আসলে আমরা মানে বলতে চাই যে অনেক ধরেন যে মানে এখানে মানে বাহিনী বা ধরেন যে অর্গান সরকারের নানাভাবে তারা হয়তো বা এখানে তাদের হয়ে কাজ করছে। আজকে দেখেন আমরা যদি মোটা দাগে বলতে চাই যে এই সরকারের উচ্চ পর্যায়ের যারা, আমরা কয়জনকে সরাতে পেরেছি? এখনো আমার মনে হয় 90% উপরে আওয়ামী লীগের নিয়োগকৃত, হাসিনার নিয়োগকৃত দালালরা এখনো বিভিন্ন পদে বসা রয়েছে। এবং আমাদের যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদের অনেককে নিয়ে আমাদের নানান প্রশ্ন, তাদের কার্যক্রম নিয়ে আমাদের নানান প্রশ্ন রয়েছে। সেই জায়গা থেকে আমাদের কাছে কেন জানি মনে হচ্ছে যে ভারত যদি আমাদের এই শক্তিগুলোকে আলাদা করতে পারে, আমাদের মধ্যে বড় ধরনের একটা ফ্যাকশন, একটা বিভাজন তৈরি করতে পারে, তাহলে ভারতীয় যে পরিকল্পনা এটি খুব সহজে তারা এই বাংলাদেশে আবার বাস্তবায়ন করবে এবং আমরা প্রত্যেকেই বিপদে পড়বো। আমরা প্রত্যেকে আবার ওই আয়না করে আমাদের জায়গা হয়তো খুব দ্রুত হতে যাচ্ছে বলে আমার কাছে একটা আশঙ্কা হচ্ছে। এখন এই আশঙ্কাটা একমাত্র সমাধান এই আশঙ্কার, যে আমরা যতক্ষণ ঐক্যবদ্ধ থাকবো, আমরা যতক্ষণ আমাদের ইউনিটি ধরে রাখবো, আমাদের এই বন্ডিংটা ঠিক রাখবো, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই পরিকল্পনা ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না। এটি পরিষ্কার বক্তব্য। এই জন্য আমাদের বুঝতে হবে, রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে।